বিশ্বকবি রবীন্দ্রনাথের এই লেখাটিকে যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করেছিলেন তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার মানুষ বড় সোনার মানুষ, সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। তাই আমরা আমাদের জাতীয় সঙ্গীত করেছি, সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন মধুর কণ্ঠ শুধু একজনেরই হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি ধাপেই ছিল সেই একটি নাম, শেখ মুজিবুর রহমান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 1920 সালের 17 মার্চ এই মহান নেতা, বাঙালির জাতির পিতা, কোটি মানুষের প্রাণের নেতা, স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজকের এই দিনে যে শিশুটির জন্ম হলো টুঙ্গিপাড়া গ্রামে, লাখো কণ্ঠরে ধ্বনি প্রতিধ্বনি মিশে গেল এক হয়ে শেখ মুজিবুর নামে, শেখ মুজিবুর নামে। তার বাবা শেখ লুৎফর রহমান, মা সায়রা খাতুন। বাবা শেখ লুৎফর রহমান ছিলেন তৎকালীন গোপালগঞ্জ দেওয়ানি আদালতের সেরেস্তাদার। সৎ সাহসী ছিলেন, উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য সে কি করত, তার যা উদ্দেশ্য সেই সফল করত, এবং সৎসাহসী, সচ্চরিত্র এবং দয়াবান নেতা। প্রত্যেক কাজের নেতৃত্ব নিতেছে, যেখানে যাও স্কুলের ছাত্রের মধ্যে নেতৃত্ব নিতে। 1927 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, যখন তার বয়স ছিল মাত্র 7 বছর। 9 বছর বয়সে তথা 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। সেখানেই তিনি 1934 সাল পর্যন্ত লেখাপড়া করেন। 1937 সালে গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকেই তিনি ম্যাট্রিক পাশ করেন। 1939 সালে মিশন স্কুলে পড়ার সময় থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময়কালে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং কাউন্সিলর নির্বাচিত হন। 1946 সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নে মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ভারত বিভাগের অর্থাৎ 1947-এর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়নের জন্য ভর্তি হন। তবে পড়াশোনা শেষ করতে পারেননি, কারণ 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঔদাসীন্যের বিরুদ্ধে তাদের বিক্ষোভ প্রদর্শনে উস্কানি দেওয়ার অভিযোগে তাকে 1949 সালের প্রথম দিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। 1948 সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনে প্রধান সংগঠকদের একজন ছিলেন শেখ মুজিব। বস্তুত জেলে অন্তরীণ থাকা অবস্থায় নবগঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদকের 3টি পদের মধ্যে একটিতে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেখ মুজিবরের সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গভর্নর জেনারেল বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. এই ঘোষণায় সমগ্র পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রস্তাব পেশ করেছিলেন। এখান থেকেই সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৪৮ সালের ১১ মার্চ এই পরিষদের আহ্বানে ঢাকায় ধর্মঘট পালনকালে সচিবালয়ের সামনে বিক্ষোভরত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারে সারা দেশে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। তৎকালীন পাকিস্তান সরকার ছাত্রদের তুখোড় আন্দোলনের চাপে ১৫ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাদের মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৪৮ সালের ১৯শে মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করায় ১১ সেপ্টেম্বর তাকে আটক করা হয়। ১৯৪৯ সালের ২১শে জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে অনশন ধর্মঘট করায় তাকে আবারও আটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ১৯৫২ সাল ২৬শে জানুয়ারি আবারও সেই একই ঘোষণা, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবার ঘোষক খাজা নাজিমুদ্দিন। এই ঘোষণার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে তার নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন। পাকিস্তান শাসক গোষ্ঠী ভয় পেয়ে ১৪৪ ধারা জারি করে। ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র সমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর শহীদ হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে এক বিবৃতিতে ছাত্র মিছিলে পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এরপরই ২১শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দাবি আদায় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৪ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকেই অনশন পালন করার সিদ্ধান্ত নেন। তার এই অনশন ১৩ দিন কার্যকর ছিল। জেলখানা থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে ঢাকা জেল হাজত থেকে তাকে সরিয়ে ফরিদপুর জেল হাজতে স্থানান্তর করা হয়। ২৬শে ফেব্রুয়ারি ফরিদপুর জেল হাজত থেকে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৪ সালে ১০ই মার্চ সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে ১৩,০০০ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন। ১৫ই মে তাকে কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ১৯৫৫ সালের ৫ই জুন তিনি আইন পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন। ১৬ই সেপ্টেম্বর তিনি কোয়ালিশন সরকারে যোগ দিয়ে একযোগে শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি রোধ এবং গ্রামীণ সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সালের ৩০শে মে দলের জন্য সম্পূর্ণ সময় ব্যয় করার তাগিদে তিনি মন্ত্রিপরিষদ থেকে ইস্তফা দেন। ১৯৬৪ সাল ১১ই মার্চ থেকে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার মাধ্যমে বঙ্গবন্ধু সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধকল্পে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে তার ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। বাঙালি জাতির স্বাধিকারের এই দাবি ঘোষণা করে তিনি বাঙালি জাতিকে জাগিয়ে তোলেন। The only feasible solution is the reordering of the constitutional structure by giving full regional autonomy to the federating units on the basis of our 6-point formula. Such autonomy, in order to be effective, must include the power of managing the economy. This is why we insist upon federating units having control over
monetary and fiscal policy and foreign exchange earnings, and other powers to negotiate foreign aid and foreign trade and foreign aid. We also believe that maintenance of militia or paramilitary forces by federating units will effectively contribute towards national security. This federal scheme, by removing the source of doubts, distrust and discrimination, will ensure a strong Pakistan. পহেলা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 1968 সালে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও 34 জন বাঙালির বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন। 19 জুন ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয়। 1969 সালের 5 জানুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ তাদের 11 দফা দাবি পেশ করে, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফার সবগুলো দফাই অন্তর্ভুক্ত ছিল। এই সংগ্রাম একসময় গণ আন্দোলনের রূপ নেয়। বাঙালি জনতার মুখে মুখে স্লোগান উচ্চারিত হতে থাকে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য সকলকে সামরিক জান্তা মুক্তি দিতে বাধ্য হয়। 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে এক সংবর্ধনা সভার আয়োজন করে। লাখো জনতার এই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়। 1920 সালে জন্ম নেয়া খোকা মুজিবুর রহমান থেকে শেখ সাহেব, শেখ সাহেব থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে পরিণত হন বাংলার বন্ধু বঙ্গবন্ধুতে। কীর্তির চেয়ে বড় তুমি মহামহিয়ান, বাঙালি জাতির ইতিহাস তুমি চিরমহান। তুমি আমাদের প্রিয় সবার শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। 1970 সাল পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ইয়াহিয়া খান সংসদ ডাকতে টালবাহানা করায় বাঙালিরা বুঝে ফেলে বঙ্গবন্ধুর দলকে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও সরকার গঠন করতে দেওয়া হবে না। 1971 সালে 2 মার্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঙ্গবন্ধুর হাতে তুলে দেয় বাংলাদেশের জাতীয় পতাকা। 1971 সালে 3 মার্চ পল্টনে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাজানো হয় বঙ্গবন্ধুর নির্বাচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন এবং জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুত করেন। তার ভাষণ মন্ত্রের মতোই বাঙালি জাতিকে একটি সুপ্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র লাঠিসোঁটা নিয়ে খালি হাতে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করেছিল। আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণ একটি জাতিকে এনে দিয়েছে স্বাধীনতা, যে ভাষণে জেগে উঠেছিল পুরো জাতি, যে ভাষণ পেয়েছে কবিতা আর শিল্পের মর্যাদা,
তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ সালে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ডের তালিকায় স্থান দিয়েছে। গর্ব আমাদের, গর্ব সমগ্র বাঙালি জাতির। যেই ভাষণ স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর, সেই ভাষণ, সেই ৭ই মার্চের ভাষণ বেঁচে থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর নতুন নতুন ৭ই মার্চ হয়ে, বেঁচে থাকবে সমগ্র পৃথিবীর বাঙালি জাতির হৃদয়ে। জোয়ার যেমন এসে কাঁপায় নীরব নদীটাকে, শেখ মুজিবের আহ্বানে তাই কাঁপালো এই বাঙালি জাতিকে। জোয়ার যেমন এসে কাঁপায় নীরব নদীটাকে, শেখ মুজিবের আহ্বানে তাই কাঁপালো এই বাঙালি জাতিকে। তাজা বুকে রক্তে ছিনিয়ে আনলো অমর স্বাধীনতা, তাজা বুকে রক্তে ছিনিয়ে আনলো অমর স্বাধীনতা। বাংলাদেশ নামে, বাংলাদেশ নামে। তিনি পূর্ব বাংলায় প্রায় ৩ সপ্তাহব্যাপী সমান্তরাল সরকার পরিচালনা করে পৃথিবীর ইতিহাসে বিরল নজির স্থাপন করেন। ২৫শে মার্চ কালো রাতে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট শুরু করে। আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা রাইফেলস সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন্স। পাল্টা জবাব দিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরাও আইন অমান্য করে অস্ত্রাগার লুণ্ঠন করে পাকিস্তানি সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ পুলিশ। মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছুঁড়ে তারা জানান দেয়, আমরাও আছি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে। শেখ মুজিবকে ২৫ মার্চ রাতে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে আটক রাখা হয় এবং রাষ্ট্রদ্রোহিতা ও বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে বিচারের জন্য পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে তার সম্প্রচারের জন্য ইপিআর ট্রান্সমিটারের মাধ্যমে চট্টগ্রামে এক ওয়্যারলেস বার্তা পাঠান। এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণ, তোমরা যে যেখানেই আছো এবং যার যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সৈন্যবাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটিকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর এই আহ্বান বেতার যন্ত্র মারফত তাৎক্ষণিকভাবে বিশেষ ব্যবস্থায় সারা দেশে পাঠানো হয়। রাতেই এই বার্তা পেয়ে চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর সেনানিবাসে বাঙালি জওয়ান ও অফিসাররা প্রতিরোধ গড়ে তোলেন। পাশাপাশি ঘোষণার সাথে সাথেই ছাত্র, কৃষক, শিক্ষক সবাই এক কাতারে সামিল হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উপায়ন্তর না দেখে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে যায়। একে একে মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করতে থাকে। নয় মাসের এই মুক্তিযুদ্ধে বর্বর পাক সেনাবাহিনী ধর্ষণ, নির্যাতন, গণহত্যা, গণকবর, অগ্নিসংযোগ সহ হত্যাযজ্ঞে লিপ্ত হয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।
শরণার্থী হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয় 1 কোটি মানুষ। রাজাকার আল-বদর আল-শামস এই হত্যাযজ্ঞে সহযোগিতা করে। পরাজয় নিশ্চিত জেনে তারা 14 ডিসেম্বর 1971 রাজাকার আল-বদর আল-শামসের সহায়তায় এদেশের বুদ্ধিজীবীদের রায়ের বাজারের বৌদ্ধভূমিতে নিয়ে হত্যা করে। 1971 সালে 3রা নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় মিত্রবাহিনী। এরই মধ্যে 1971 সালে 10ই এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে প্রবাসে বাংলাদেশ সরকার গঠন করা হয়। 17ই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী মুজিবনগরে সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। So I request my foreign journalists to convey to the respective nation that if liberty has got any sanctity to them, if democracy has got any value to them, as if human dignity has got any sense with them, then I level to the civilized governments of the world, big and the small power, the Afro-Asian countries and to the European countries to realize it, to recognize it, to come to our help and to do something positive to elevate the misery of the unfortunate people of Bangladesh. Jai Bangla! Jai Bangla! নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শেষ পর্যন্ত 1971 16 ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়। বাংলাদেশ লাভ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে আর হোক রক্তের প্রচ্ছদপট, আর হোক রক্তের প্রচ্ছদপট, তবু করি না করি না করি না। এইদিকে পাকিস্তানে বঙ্গবন্ধু বন্দী থাকাকালীন ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও বিশ্বের মুক্তিকামী জনগণ বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তার দাবি জানান। ভারতসহ বিভিন্ন দেশে ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের স্থপতি। বাংলাদেশকে ইতিমধ্যে বহু দেশ স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস পাকিস্তান কারাগারে বন্দী থাকার পর 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তির পর বাংলার জয় নিয়ে লন্ডনে প্রথম গণমাধ্যমকে বঙ্গবন্ধু জানিয়েছিলেন কতটা ত্যাগে অর্জিত বাংলাদেশ। সব রেওয়াজ ভেঙে সদ্য স্বাধীন একটি দেশের জননেতাকে অভ্যর্থনা জানালেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই দিন বিশ্ব সাংবাদিকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন, স্বাধীনতার জন্য এত ত্যাগ আর কোনো জাতি করেনি। The unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment to return to my people. 10ই জানুয়ারি ব্রিটেনের রাজকীয় বিমানে করে দিল্লি বিমানবন্দরে পা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি ভিবি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক নজিরবিহীন অভ্যর্থনা দেন তাঁকে। By the President Mr. Giri, Prime Minister Mrs. Indira Gandhi, ministers and other dignitaries. দিল্লির ক্যান্টনমেন্ট প্যারেড স্কোয়ারে বঙ্গবন্ধুর জন্য আয়োজন করা হয়
গণসংবর্ধনা। সেখানে ইংরেজিতে ভাষণ দিতে গিয়ে প্রকাশ্যে ভেসে ওঠে বাঙালি জাতির দেশাত্মবোধ আর ভালোবাসার চিত্র। বঙ্গবন্ধুর মুখে কেউ ইংরেজিতে ভাষণ শুনতে চায় না। পরে জনতার অনুরোধেই তাকে বাংলায় ভাষণ দিতে হয়। Ladies and gentlemen present, আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। স্বাধীন দেশে তখন 7 কোটি মানুষের উদ্বেল প্রতীক্ষা, কখন ফিরে আসবে তাদের প্রিয় নেতা। ওই দিনই 10 জানুয়ারি 1972 মহানায়কের আগমনে সেদিন কোটি মানুষের বাঁধ ভাঙা আবেগ, সেই আবেগ, সেই স্মৃতি কখনো বাঙালি জাতি মুছে ফেলতে পারবে না। সেই দিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু রুদ্রকণ্ঠে বলেছিলেন, দেশ স্বাধীন হয়েছে, আমার মনের আশা পূরণ হয়েছে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে, আমার বাংলা স্বাধীন থাকবে। পরবর্তীতে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 11 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি অবিচল বিশ্বাসের সহিত অনুগত থাকিব। 6 ফেব্রুয়ারি ভারত সরকারের আমন্ত্রণে তিনি ভারত যান। 24 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে আজীবন সদস্যপদ প্রদান করেন। তিনি ওআইসি, জাতিসংঘ ও জোট নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে বিশ্ব নেতাদের জানিয়ে দিয়েছেন স্বপ্নের বাংলাদেশের কথা। Je demande au chef du protocole d'aller chercher le Cheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। সম্প্রতি গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটি ন্যায়সঙ্গত ও আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তরির ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত এই পরিষদের বিশেষ অধিবেশনে বিশ্বের বর্তমান গুরুতর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে। আমি এমন একটি দেশের পক্ষ থেকে কথা বলছি যে দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় শীর্ষস্থানে রয়েছে। এই ক্ষতি কতটা গুরুতর আমি সে সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল। তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে আমরা সম্মুখীন হয়েছি। সর্বশেষ এবারে নজিরবিহীন বন্যা। সাম্প্রতিক বন্যার বিপর্যয় কাটিয়ে ওঠার উদ্দেশ্যে বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘ, সংশ্লিষ্ট সংস্থাসমূহ ও সেক্রেটারি জেনারেলের কাছে কৃতজ্ঞ। বঙ্গবন্ধু তার অন্তর্বর্তী সংসদকে একটি নতুন সংবিধান রচনার দায়িত্ব দেন এবং 4টি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র ঘোষণা করেন, যা মুজিববাদ নামেও পরিচিত। অন্ধত্ববাদ, ধর্মান্ধতা,
সাম্প্রদায়িকতা থেকে বের হয়ে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়ে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সম্মেলনে এক মিশ্র অর্থনীতি রূপায়ণ তার এক বিশাল কৃতিত্ব। তিনি প্রাথমিক শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে কর্মকাণ্ডে বিস্তৃতি ঘটান। সব মানুষের সব মানুষের সব মানুষের তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপিয়ান দেশ ভ্রমণ করে বাংলাদেশের জন্য মানবীয় ও উন্নয়নকল্পের জন্য সহযোগিতা চান। তিনি ভারতের সাথে একটি 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। এতে করে অর্থনৈতিক ও মানব সম্পদ উন্নয়নে ব্যাপক সাহায্যের আশ্বাস পান। আমরা কজন নবীর মাঝি হাত ধরেছি শব্দ করে বিংশ শতাব্দীতে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত বঞ্চিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে যারা বিশ্ব নন্দিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের অন্যতম। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিরামহীন অবদান রাখার জন্য তিনি বিশ্ব শান্তি পরিষদের জুলিও কুরি পদকে ভূষিত হন। বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে স্বাধীনতার প্রতীক আর রাজনীতির ছন্দাকার হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। Today, I am free to share the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. দুর্বার বিদ্রোহী নেতা ফিদেল কাস্ট্রো বলেন, আমি হিমালয়কে দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি। সাংবাদিক শ্রিলডান বলেছেন, বাঙালির হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবই একমাত্র নেতা যিনি রক্তে, বর্ণে, ভাষায়, কৃষ্টিতে এবং জন্মসূত্রে ছিলেন একজন খাঁটি বাঙালি। You see, that is some of the places this happens, but we have our open, free kitchen everywhere. The people are welcome to come there. And they have come. We have our camps, still we have not closed our camps. Of course we have not closed the camps. The people have started working in the fields now. But of course this trouble is there. Such a serious flood and serious famine. We have not suppressed the news. We have already declared in the parliament that around 27,000 people have died by starvation and by disease. We have not hid anything from anybody. It's a fact, natural calamities. স্বাধীনতার পর প্রথম পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয় 1975 সালের 15 জানুয়ারি, যেখানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেন। স্বাধীন বাংলাদেশের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি নির্দেশনামূলক কথা বলেন। তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ইংরেজের পুলিশ নও, তোমরা পাকিস্তানিদের শোষকদের পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ। তোমরা একটা বাহিনী, যে বাহিনী বাংলার গ্রাম পর্যন্ত তোমরা রয়েছো। তোমাদের কর্তব্য অনেক বেশি। আমি তোমাদের উপর নিশ্চয়ই এ আশা করব যে আমি যেন তোমাদের জন্য গর্ব অনুভব করতে পারি। বঙ্গবন্ধু এই স্মৃতিসৌধে প্রথম এসেছিলেন 72 সালের 16 ডিসেম্বর। এসেছিলেন ইতিহাসকে বাঁচিয়ে রাখতে, এসেছিলেন মুক্তিযুদ্ধে শহীদ ভাইদের স্মরণ করতে। আর কখনো এই স্মৃতিসৌধের মাটিতে পা রাখবেন না, আর কখনোই এই স্মৃতিসৌধ তার হাত থেকে ফুল নেবে না।
স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠ বীর, শোষণে না ফিরলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। জুলাই 1974 ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় মুজিবের আন্তরিক উপহারে মুগ্ধ মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যুদ্ধ শেষে ফিরতি উপহার পাঠান বাংলাদেশে। উপহার ছিল 32টি T-54 ট্যাঙ্ক এবং 400 রাউন্ড ট্যাঙ্কের গোলা। ফার্স্ট বেঙ্গল ল্যান্সার বাংলাদেশের একমাত্র সাঁজোয়া রেজিমেন্ট গ্রহণ করে সেই ট্যাঙ্কগুলো। বেঙ্গল ল্যান্সারের সেই T-54 ট্যাঙ্কগুলো রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে পড়তে লাগল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। নতুন বিমানবন্দর এলাকায় জড়ো হল টুফিল রেজিমেন্ট কামানগুলোর পাশে। মেজর ফারুক রহমান চূড়ান্ত পরিকল্পনা বুঝিয়ে দিলেন সহযোগীদের। প্রধান টার্গেট ধানমন্ডির 32 নম্বর। একে ঘিরে 2 বৃত্তে চলবে আক্রমণ ও প্রতিরোধ। 27 নম্বর রোড, সোভানবাগ মসজিদ এবং লেক ব্রিজ এরিয়াতে তৈরি করা হয় রোড ব্লক। 32 নম্বর ছাড়াও শেখ মনি ও সেরনিয়াবাদের বাসায় আক্রমণের জন্য আলাদা করে দল ভাগ করা হয়। রেডিও স্টেশন, বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট এলাকা থেকে কোনো প্রতিরোধ যেন না আসতে পারে, তাই সেই জায়গাগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তবে প্রধান প্রতিরোধের আশঙ্কা রক্ষী বাহিনীর কাছ থেকে। 32 নম্বরের অদূরেই শেরেবাংলা নগরে বাহিনীর হেডকোয়ার্টার্স। তাদের নিরস্ত করতে নিজেই অপারেশনে নেমে যায় মেজর ফারুক, সঙ্গে 28টি T-54 ট্যাঙ্ক। অপারেশন শুরু। অন্য সব ট্যাঙ্কের আশা ছেড়ে মেজর ফারুক নিজেই তার ট্যাঙ্কটি নিয়ে সরাসরি রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের পাশ দিয়ে চলে যায় সাভারে রক্ষী বাহিনীর মূল ক্যাম্পের দিকে। সেখান থেকে আবার ফিরে আসে হেডকোয়ার্টারে। কমান্ডবিহীন রক্ষী বাহিনীর সদস্যরা এতটা ভয় পেয়ে যায় যে এক চুলো নড়তে পারেনি, যদিও মেজর ফারুকের কোনো ট্যাঙ্কে কোনো গোলাই ছিল না। ততক্ষণে 3 টার্গেট পয়েন্টই আক্রান্ত। ভোরের আলো ফোটার আগেই ধানমন্ডি 32 নম্বর সড়কে ঐতিহাসিক এই বাড়িতে আচমকা বৃষ্টির মতো গুলির শব্দে প্রকম্পিত ধানমন্ডি। খুনি ল্যান্সার মহিউদ্দিন ও তার সঙ্গীরা বাড়ির ভিতরে ঢুকে বঙ্গবন্ধুর দেখা পায় দোতলায়। খুনি বজলুল হুদা আর নূর চৌধুরী নির্মমভাবে তাকে স্টেন গানে গুলিবিদ্ধ করে। তখন ভোর 5:40। সিঁড়িতেই লুটিয়ে পড়েন বঙ্গবন্ধু। বাংলার গৌরব রবি গেল অস্তাচলে। সেদিন